where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, my dear students. First of all, I want to tell you that I am extremely sorry. কারণ আমার গলার অবস্থা আজকে খুব খারাপ। তোমাদের হয়তো বুঝতে একটু যদিও বা অসুবিধা হয়, পরে সমস্যা হলে আমাকে জেনে নিতে পারো বা একটু সাউন্ডটা বাড়িয়ে দেখতে পারো। সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি গার্গল করে গলাটা ঠিক করার, কিন্তু আলটিমেটলি হয়নি। তো আমাদের আজকে আমরা আজকে যেটা পড়বো আবার 2 days লেসন হচ্ছে লেসন নাম্বার 6। তো আই হোপ in my previous class I have discussed the whole meaning and the total surroundings and the small details about the poet. So today we will focus on the exercises. তো একদম প্রথমেই আমরা এক্সারসাইজ 1 এর আনসারগুলোতে চলে যাই। আশা করি তোমাদের মানে ক্লিয়ার হয়ে গেছে। আর এক্সারসাইজ 1 এর মানেগুলো যেগুলো আছে ওয়ার্কআউটগুলো, ওইগুলো আমি টাইমটাকে সেভ করার জন্য বোর্ডে আগেই লিখে ফেলেছি। আর একটা কথা, যে এখানে তোমাদের এক্সারসাইজ 1 এ যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর 4টে করে অপশান আছে। তো আমি 4টে করে অপশান লিখিনি এবং ওখানে দেওয়া আছে যে টিক দ্য রাইট অ্যান্সার। তো আমি কি করেছি, সেই 4টে অপশানটা লিখে টিক না দিয়ে টাইমটাকে একটু সেভ করার জন্য আমি যে আনসারগুলো হবে সেগুলো লিখে দিয়েছি। যেমন ধরো, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল। আমরা তো পড়েছি পোয়েমটাতে একদম প্রথম লাইনেই রয়েছে দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল। আচ্ছা, The sorrow of the day is described as silent. আমরা এখানে কবিতাতে পড়েছি, দেখো ফার্স্ট স্ট্যান্জার একদম লাস্ট লাইনে পড়েছি the day has wept its fill, spent its store of silent sorrow. ওকে, তাহলে সরোটা, দুঃখটা কেমন ছিল? নিস্তব্ধ। আর নাম্বার 3, the hall door mentioned in the poem is old. আমরা তো দেখেছি কবি এখানে এই যে পাহাড়ের ওপরে কুয়াশার যে চাদর পড়ে রয়েছে, এই যে একটা সারাদিন ধরে বৃষ্টির একটা বাতাবরণ, এই ব্যাপারগুলো যেন কবিকে কবির পুরনো দিনের কথা, শৈশবকালের বাবার নিরাপদ আশ্রয়ে কিভাবে থাকতেন সেগুলো উনি যেন স্মৃতিচারণা করছেন। তো এগুলো অতীতের কথা, এবং আমরা এখানে দেখেওছি সেকেন্ড স্ট্যান্জার লাস্ট লাইনে আছে, দেখো অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। সো দ্য আনসার ইজ ওল্ড। অ্যান্ড দেন দেখো, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, আমি লিখেছি আনসার হচ্ছে ইভিনিং। আই হ্যাভ অলরেডি ডিসকাসড বিফোর ইউ ইন মাই প্রিভিয়াস ক্লাস দ্যাট ইন দ্য থার্ড স্ট্যান্জা I watch this cloudy evening fall after a day of rain. Blue mist, sweet mist of summer pall the horizon's mountain chain. তো
দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট, দ্যাট মিন্স আমি আমার আগের ক্লাসে বলেওছি যে এটা হচ্ছে একটা ট্রান্সফার্ড এপিথেট, মানে ওয়ান টাইপ অফ বা ওয়ান এক্সাম্পল অফ ফিগার অফ স্পিচ, যেখানে অ্যাডজেক্টিভটা একটা জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং হয়ে যায়। তো এখানে আমরা জেনারেলি কি বলি, ক্লাউডি স্কাই মানে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন সকালবেলা, মেঘাচ্ছন্ন দুপুরবেলা, এসব জেনারেলি বলি না। তো এখানে যেহেতু কবি ক্লাউডিং ইভিনিং কথাটা বলেছেন, আনসার তো ডেফিনেটলি ইভিনিং হবে। এবং তোমরা এটাও জেনে রাখো, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে কোথায়, হ্যাঁ 5 নম্বরে। দেখো, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, আমি কি লিখেছি, ব্লু, ডেফিনেটলি ব্লু। আই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন মাই প্রিভিয়াস ক্লাস দ্যাট একটা ছবিও এনেছিলাম, যে ছবিটাতে করে আকাশের যে সবুজ নীল কালার, সেটা যেন কুয়াশার মধ্যে পড়ে কুয়াশাগুলোকে লুক লাইক ব্লু দেখাচ্ছে, বা মেবি এটা একটা ইলিউশনও হতে পারে কবির ক্ষেত্রে, মানে কবি দূর থেকে দেখছেন কুয়াশা এবং পাহাড়ের ওপরে যে কুয়াশা এবং আকাশের নীল রং সব যেন মিলেমিশে একটা মানে ভ্রান্তিও সৃষ্টি করতে পারে। জেনারেলি আমরা দূর থেকে যখন পাহাড়ি এলাকায় যাই সকালের দিকে, মানে বিফোর সানলাইট, সূর্য ওঠার আগেই যখন আমরা পাহাড়টাকে প্রত্যক্ষ করি, দেখতে পাই কি না যে পাহাড়ের ওপরে কুয়াশাগুলো যেন নীল রঙে মানে আবৃত রয়েছে। তো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ ব্লু। কবির ক্ষেত্রেও সেটা অন্যথা হয়নি, উনিও এখানে ব্লু মিস্ট, সুইট মিস্ট, এইভাবে মিস্টকে অ্যাডজেক্টিভগুলো দিয়েছেন। আচ্ছা, এবারে আসি 6 নাম্বার। দেখো, দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য কি, গ্রাস। আমি আগের দিন একটা ছবি নিয়ে এসেছিলাম, এখানে দেখিয়েছিলাম যে সবুজ সবুজ ঘাসগুলো, লম্বা লম্বা ঘাসের ওপরে সেই সারা দিনের বৃষ্টি হওয়ার পরে যে একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভেজা ভেজা ভাব, সেটা যেন মর্নিং টিয়ার্সের থেকেও ঠিক, মানে মর্নিং টিয়ার্স মিনস সকালের শিশির কণার থেকেও যেন বেশি ঘন। কবি বলেছেন কোথায় না, লাস্ট স্ট্যান্জাতে। তাহলে আমরা কি লিখবো আনসার, দ্য ড্যাম স্ট্যান্ডস অন গ্রাস। ঠিক আছে, এটা আমরা পাবো হচ্ছে একদম লাস্ট স্ট্যান্জাতে, ফার্স্ট লাইনে, লং গ্রিন গ্রাস। ওকে, এবার আমরা কোয়েশ্চেন আনসারে যাব। দেখো, এখানে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। আচ্ছা, একটু বেশি লিখতে হবে, হ্যাঁ। তো এখানে কবি বলে, এখানে প্রশ্নটা রয়েছে হচ্ছে যে হোয়াট ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। আমি মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে কবি যখন নিজের বাচ্চা মানে শৈশবকালের কথা মনে করছেন, তখন তিনি নিজেকে কোথায় ফিল করছেন বা নিজেকে কোথায় নিয়ে চলে গেছেন, উনি মানে স্মৃতিচারণা করতে করতে উনি অতীতে চলে গেছেন। এবং উনার যে নিজের বাবার একটা শেল্টারিং রুফ পুরনো ওল্ড হল ডোরের কাছে, সেই বাবার নিরাপদ আশ্রয়ের ছাদের তলায়। সো আমি আনসারটা কোথা থেকে লিখবো, ডেফিনেটলি যে স্ট্যান্ডাতে রয়েছে, মানে সেকেন্ড স্ট্যান্ডায় আমরা এই আনসারটা পাবো, এখান থেকেই আমি এটা লিখেছি। দেখো, দ্য পোয়েট সিজ হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ নেয়ার দ্য ওল্ড হল ডোর। আর একটু এর সাথে অ্যাটাচ করে দিয়েছি, কারণ 25 ওয়ার্ডসে বলেছে লিখতে, মানে একটু বেশি নাম্বার থাকবে। তো আমি এখানে নিজের থেকে অ্যাড করেছি, তোমরাও করতে পারো তোমাদের মতো করে আলাদা করে। দেখো, সি ক্রিয়েটস দ্য মুড অফ নস্টালজিয়া থ্রু দ্য সেটিং অফ মিস্ট। আমি লিখেছি যে তিনি মানে কবি একটা নস্টালজিয়া মুডের একটা বাতাবরণ তৈরি করে দিয়েছেন কবিতাটার মধ্যে, বা ওনার যে মনের যে ভাব প্রকাশ করেছেন, বা মনের ভারাক্রান্ত হৃদয়ের যে এই কুয়াশাচ্ছন্ন একটা পাহাড়ি অঞ্চলের গ্রীষ্মকালীন দৃশ্য দেখে ওনার ভেতরে যে অনুভূতিগুলো, সেগুলোকে উনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই কবিতাটির মাধ্যমে। ঠিক আছে, আমরা পড়েছি এর আগে যে হোয়াট ইজ পোয়েট্রি, এবং এটা বোঝার হেল্পের জন্য আমরা ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন, মানে উনি কবিতাকে যেভাবে ডিফাইন করেন সেটা আমি তোমাদের কাছে বলেও ছিলাম, যে পোয়েট্রি ইজ আ পাওয়ারফুল মানে এক্সপ্রেশন অফ পাওয়ারফুল ফিলিংস, বা স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ পাওয়ারফুল ফিলিংস। তো আমি সেখানে
যেহেতু উনি ওনার বাবার শেল্টারিং রুফের কথা বলছেন, মানে ওনার বাবার পুরনো শৈশবের কথা বলছেন, অতীতে চলে গেছেন, ওই জন্য আমি এই নস্টালজিয়াক ব্যাপারটাকে একটু অ্যাড করেছি, করে লিখেছি যে সি ক্রিয়েটস দ্য মুড অফ নস্টালজিয়া থ্রু দ্য সেটিং অফ মিস্ট। আশা করি তোমরা এগুলো তোমাদের বইয়ে টিক দিয়ে নিয়েছো, আর ওই আনসারটা তোমরা একটু লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি, একটু লিখে নাও। আর এরপরে আমরা আবার বাকি যে এক্সারসাইজগুলো রয়েছে, মানে এক্সারসাইজ 2-এরই আরেকটা কোয়েশ্চেন আছে, আর এক্সারসাইজ 3, 4 এগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু এটা চটপট করে লিখে নাও। আচ্ছা, এবার আমরা আবার বাকিটা দেখে নেব। আমাদের এক্সারসাইজ নাম্বার 2-এর দেখো 2 নাম্বার কোয়েশ্চেনটা বাকি ছিল, হ্যাঁ আগের এটা থেকে। আচ্ছা, এবার 2 নম্বরের কোয়েশ্চেন দেখো কি আছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং। আচ্ছা, ক্লাউডি ইভিনিংয়ে পোয়েট কি দেখেছিলেন, এটা আমরা কোথায় পাবো? পাবো হচ্ছে গিয়ে 3rd স্ট্যান্জাতে। 3rd স্ট্যান্জাই আমরা পাবো এই কোয়েশ্চেনটার আনসার, যে ক্লাউডি ইভিনিংয়ে উনি কি কি দেখেছিলেন। আচ্ছা, আমি আনসারটা লিখেছি দেখো, দ্য পোয়েট ওয়াচড দ্য ফল অফ ইভিনিং, সি প্রেজেন্টেড বিফোর আস, মানে তিনি দেখেছেনও, এগুলো আমি একটু অন্যভাবে লিখেছি। কি প্রেজেন্ট করেছেন আমাদের সামনে না, আ ভেরি নাইস ল্যান্ডস্কেপ। কিসের? একটা চিত্র, কিসের? কুয়াশার, ব্লু এবং সুইট মিস্টের, যেটা কি না কভার করে আছে কি কোন জিনিসটাকে কভার করে আছে? মাউন্টেন চেনের, মানে পর্বতমালা যেটা রয়েছে, মানে এরকম করে যে পর্বতমালা থাকে কি না, মাউন্টেন যে চেন, এই জায়গাটাকে কভার করে রেখেছে ব্লু এবং সুইট মিস্ট। তো এই হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। এবারে আমি দেখো তোমাদের কিছু এক্সট্রা কোয়েশ্চেন লিখে দিয়েছি। এক্সট্রা কোয়েশ্চেন মিনস তোমাদের এক্সারসাইজেই যে সেই কোয়েশ্চেনগুলো থাকবে সেইগুলোই যে আসবে পরীক্ষায় তা কিন্তু নয়, তোমাদেরকে এরকমভাবে কোয়েশ্চেনগুলো আমি একটু দিয়েছি ফর প্র্যাকটিস, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি একটু হেল্প করে দিচ্ছি এখন, আদারওয়াইজ যদি কেউ না পারো আমরা তো আছি তোমাদের জন্য, সব সময়ই আছি। আচ্ছা, হোয়ার ইজ দ্য মিস্ট, হোয়াট ডাজ দ্য পোয়েট টেল, পোয়েট নয়, মিস্ট টেল, টেলটা মানে মিস্টগুলো কি বলছিল? সেকেন্ড লাইনে আছে দেখবে, নো দ্য মিস্ট ডু নট টেল দ্য স্টর্ম অফ টুমরো, মানে এই যে কুয়াশা, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল ডাজ নট টেল বা ডাজ নট ইন্ডিকেট কি, দ্যাট টুমরো স্টর্ম হবে না। তো এই জায়গাগুলো আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। দেখো আরেকটা দিয়েছি, হু হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, কে পুরোটাই কেঁদে ফেলেছে। দিনকে পার্সনিফাই করেছে, আমি এগুলো বলেছি তোমাদের আগের দিন পোয়েম বোঝানোর সময়। হু হ্যাজ স্পেন্ট ইটস স্টোর, কে পুরোটাই খরচ করে ফেলেছে তার জমানো দুঃখ, কিসের মাধ্যমে? অশ্রু বাড়িধারার মাধ্যমে। জেনারেলি হিউম্যান বিংয়ের যখন খুব কষ্ট হয়, চাপা কষ্ট, তখন মানুষ কাঁদে, তো কাঁদার পরে তার সেই কষ্টটা কেঁদে বের হয়। তো এখানে কবি দিনকে এরকমভাবে পার্সনিফাই করেছেন এবং বলেছেন যে দ্য ডে হ্যাজ আ স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। দেন 5 নাম্বার, হু হ্যাজ গান ব্যাক টু দ্য ডেজ অফ চাইল্ডহুড, কে চলে গেছে তার শৈশবের দিনগুলিতে? দ্য পোয়েট। হোয়াট আর দ্য ওয়ার্ডস ইউজড বাই দ্য পোয়েট টু ডিসক্রাইব দ্য মিস্ট, এটা তোমরা জানো, আনসারটা হবে মাইল্ড, ব্লু, দেন সুইট। হুইচ ফ্র্যাগ্রেন্স ডাজ দ্য পোয়েট রেফার টু, কিসের গন্ধের কথা কবি এখানে বলেছেন? ওই যে গ্রিন গ্রাসের ওপরে যে একটা স্যাঁতস্যাঁতে ভাব, সেই জায়গাকার অ্যান্সার, মানে লাস্ট স্ট্যান্জা থেকে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। আর একটা দিয়েছি দেখো 8 নাম্বারে, সরি এটা 8 নাম্বার হবে, নাম্বার 8, এক্সপ্লেন লিখেছি আমি, হ্যাঁ। আর লিখেছি হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন। তো এরকমভাবে আমি জেনারেলি লিখেছি, কিন্তু যদি তোমাদের পরীক্ষাতে এইভাবেও আসে যে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন বাই দ্য ওয়ার্ড সাইলেন্ট সরো, সাইলেন্ট সরো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তখন তোমাদেরকে এটাকে একটা লাইনে বা দুটো লাইনে লিখতে হবে।
তারপরে দিয়েছে হচ্ছে শেল্টারিং রূপ। শেল্টারিং রূপ বলতে কবি কী বলতে চেয়েছেন সেটা এখানে বুঝিয়ে দিয়েছি। বাবার নিরাপদ আশ্রয়কে জেনারেলি কী হয়, আমরা যতই বড় হয়ে যায় না কেন বাবা মার আশ্রয়স্থলটা হচ্ছে আমাদের একটা সিকিওর জায়গা, মানে সবার ক্ষেত্রে এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। আচ্ছা, ক্লাউডি ইভিনিং, আমি এটা অলরেডি তোমাদের বলে দিলাম এর আগের কোয়েশ্চেনের আনসারটাতে যে মেঘাচ্ছন্ন স্কাই না বলে এখানে কবি মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলার কথা বলেছেন। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথোড, আমি বললামও একটু আগেই। মর্নিং টিয়ার্স বলতে শিশির কণাকে বোঝানো হয়েছে, কারণ এবং মর্নিংকে এখানে পার্সনিফাই করা হয়েছে, মানে ব্যক্তি সত্তা আরোপ করেছেন কবি। হিউম্যান বিইংয়ের মতো করে, যেমন কোনো মানুষ যেমন কাঁদে সেরকম সকাল যেন তার অশ্রু বাড়িধারা বইছে, সেটাকে সকালে শিশির বিন্দুর সাথে কম্পেয়ার করা হয়েছে। দেন ব্লু মিস্ট, সুইট মিস্ট, দিজ আর অল দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন ইউর হোম। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, শুধু যে আমি এই পোয়েমটার এক্সট্রা কোয়েশ্চেন তোমাদেরকে দিলাম, মানে যে এই পোয়েমটারই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা প্র্যাকটিস করবে তা কিন্তু নয়। যতগুলো টেক্সট রয়েছে ইংরেজিতে তোমাদের সিলেবাসে, কারণ তোমাদেরকে এখন এইভাবে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা লাইনের মানে যেন ঠিকঠাক করে বোঝা থাকে। তা হতে গেলে যেই কোয়েশ্চেন, যেমনই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা মানে ঠিকঠাক লিখতে পারবে। তো আমি এইগুলো এইভাবে লিখে দিলাম। আরও যেগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারেও এক্সারসাইজে যেগুলো বইয়ে যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলোর বাইরেও তোমরা কিছু কোয়েশ্চেন এরকম করে নিজেরাই বানাবে, প্র্যাকটিস করবে। যদি না পারো, হয়তো কোয়েশ্চেন করতে পারছো না নিজে নিজে, বাড়ির বড়দের হেল্প নেবে। আর আনসার যদি না পারো, আমি আবার বলছি যে আমরা টিচাররা তো আছি তোমাদের সাথে সব সময়ের জন্য। ইফ এনি টাইম কোনো প্রবলেম সমস্যায় পড়ো, আমরা টিচাররা তোমাদের জন্য সব সময় আছি। এখানে ইউটিউবে ক্লাস তো দেখতেই পাচ্ছ, যদি না সমস্যার সমাধান হয় ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে? এক্সারসাইজ নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 3তে আছে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। আচ্ছা, আমি তোমাদের তো আগের ক্লাসগুলোতে ক্লজের ক্লাস নিয়েছি, তোমরা আগের ইউটিউবের ক্লাসগুলোতে যদি ফলো করে থাকো তাহলে দেখবে আমি ওখানে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি এবং মানে এগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আমি অলরেডি বুঝিয়ে ফেলেছি, ঠিক আছে? তো একবার আরেকটু লিখে নিই, ক্লজটা আরেকটু লিখে নিই, দাঁড়াও তোমাদের সুবিধার জন্য। আমি প্রথম দিন একদম বুঝিয়ে দিয়েছিলাম যে মেনলি হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। উপরে লিখলাম, জায়গা হচ্ছে না, ঠিক আছে? দেখো, মেইনলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট, আর এদিকে হচ্ছে কোঅর্ডিনেট। তো এবার এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে গিয়ে আবার 3 রকমের, কি না, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, ঠিক আছে? সরি, অ্যাডভার্ব। আচ্ছা, আর এইটা হচ্ছে কি এর কোনো ভাগ নেই। এবার যেটা বিষয় আমি বলেছিলাম যে এখানে এই যে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এইখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর ইউজ টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, ওকে? আর এখানে কোঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে only coordinating conjunction are used, ঠিক আছে? তো এই যে পার্টটা, এদের এরিয়াটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লেক্স, মানে যে সেন্টেন্সগুলোতে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা ইউজ করি বা আছে সেন্টেন্সে বলতে পারো, সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয় যেখানে, ওকে? এটা একটা টিপস টাইপের। আর কোঅর্ডিনেটিং যে ক্লজ, সেখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে ইউজ করে থাকি, তাই তো? অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, সো। তো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কি কানেক্ট করি না, 2 or more ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস আর কানেক্টেড উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এর দপ্তরটা বলতে পারো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স।
মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা কানেক্ট করি, দিজ আর দ্য এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিজ আর দ্য এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। ওকে, চলো এবার চলে আসি হচ্ছে গিয়ে আমরা এখানে আইডেন্টিফাই করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স পড়ানোর আগেই তোমাদের বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব থাকবে, এর বাইরে কিচ্ছু নয়। মানে সিঙ্গল সাবজেক্ট ভার্বের যে কম্বিনেশন, দ্যাট ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। তো এবার দেখো, হি ইজ টু শর্ট টু ক্লাইম দ্য ওয়াল। এখানে কে বলো তো? এখানে এ হচ্ছে, এটাই একটাই সাবজেক্ট আর এটা হচ্ছে একটাই ভার্ব। এবার তোমরা যদি বলো যে ম্যাম এখানেও তো একটা ভার্ব আছে, নো মাই ডিয়ার, দিস ইজ নন ফাইনাইট। ওকে, দিস ইজ নন ফাইনাইট, এটা আমরা ভার্বের মধ্যে জেনারেলি ধরি না। ইট ইজ পার্টলি ভার্ব অ্যান্ড পার্টলি অ্যাডজেক্টিভ অর ইউ মে সে নাউন। তো এগুলো হচ্ছে গিয়ে নন ফাইনাইট, এটাও আমি ক্লাসে একটু বুঝিয়েছি, পার্টিসিপল, জিরান্ড, দেন ভার্বাল নাউন। তো এখানে মেনলি যেটা ভার্ব, এটা হচ্ছে একটা and one verb combination, so this is an example of simple sentence. Okay, এটাকে আমি এই এক্সাম্পলটা ধরেই আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স বুঝিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার সময় রিমুভ টু কথাটা আসে ডু অ্যাজ ডিরেক্টেডে, তখন টুটাকে রিমুভ করার জন্য আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে করতে গেলে কি হবে বলো তো? হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট ক্লাইম দ্য ওয়াল। ওকে, তখন হয়ে যাবে ওটা কমপ্লেক্স সেন্টেন্স। মানে আমি সো দ্যাট কথাটা, কনজাংশনটা, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আমি ইউজ করলাম। ক্লিয়ার? এবার আসি, দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। দেখো আমি কি বললাম যে কোঅর্ডিনেটিং কনজাংশনের দপ্তরটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো এই যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্টেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? So this is an example of compound sentence. Okay, chalo ebar. The old man who lived in a village believed that the earth was flat. আচ্ছা, এখানে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, না এত দূর অবধি একটা সেন্টেন্স, দেন আর একটা সেন্টেন্স। ক্লিয়ার? দেখো এখানে তিনটে সেন্টেন্স আছে, কানেক্টেড বাই হু, এখানে আবার আরেকটা রয়েছে কনজাংশন। সো এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, শুধুমাত্র দ্য ওল্ড ম্যান, সরি দ্য ওল্ড ম্যান হু লিভড, সেন্টেন্সটা কোথায়? The old man who lived in a village believed that the earth was flat. তাহলে ও এখানে the old man একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স আর এইদিকে একটা সেন্টেন্স। তো এবার কনজাংশনগুলো কি ইউজ হয়েছে দেখো, হু এবং দ্যাট। এখানে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয়নি ফর কানেক্টিং থ্রি সেন্টেন্সেস। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসি 4 নাম্বার, লিভিং আ জব মিড ডে ইজ নট আ গুড প্র্যাকটিস। এই যে লিভিং এ জব মিডওয়ে, মানে এই জায়গাটা সাবজেক্টের মতো কাজ করছে, এখানে সাবজেক্টের জায়গায় বসে আছে অলরেডি, ইজ নট আ গুড প্র্যাকটিস। তো এটা হচ্ছে একটা ভার্ব, আর এখানে বলতে পারো দিস গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাক্টস লাইক সাবজেক্ট, মানে ইট ইজ নট আ গুড প্র্যাকটিস। তো ইট ইজ হোয়াট, ইট ইজ ইকুয়াল টু হোয়াট? লিভিং আ জব মিড ডে, টোটালটা সাবজেক্টের জায়গায় বসে আছে, দ্যাট মিনস ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব কম্বিনেশন ইজ সিম্পল সেন্টেন্স। আচ্ছা, লাস্ট উইক আই মেট আ ফ্রেন্ড, এখানে একটা সেন্টেন্স, হু গেভ মি আ ব্যাগ, এই একটা সেন্টেন্স, হুইচ ইজ ব্রাউন ইন কালার একটা সেন্টেন্স। দেখো তো এখানে এই একটা কনজাংশন, এই একটা কনজাংশন, these are not the conjunction of coordinating conjunction, these are subordinating conjunction। এবং এখানে দেখো একটাই মেইন ক্লজ,
লাস্ট উইক আই মেট আ ফ্রেন্ড, এ কিন্তু এর মিনিং কিন্তু এদের উপরে ডিপেন্ডেন্ট নয়, দ্যাটস ওয়াই ইট ইজ ইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ইউ মে সে প্রিন্সিপাল ক্লজ। এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, হু গেভ মি এ ব্যাগ উইচ ইজ ব্রাউন ইন কালার, সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আর আমি এটুকু বোঝালাম, এমনি তোমাদের প্রিভিয়াস ক্লাসের উপরে একটা চার্ট, এগুলো আমি ডিটেলসে তোমাদের কিন্তু সব করিয়েছি, কনজাংশনও করিয়েছি, কোনগুলো কোঅর্ডিনেটিং কোনগুলো সাবঅর্ডিনেটিং। সো এই অবধি গেল, এবার আমরা চলে যাব হচ্ছে কি এক্সারসাইজ 4-এ। আচ্ছা, এবার একদম এক্সারসাইজ নাম্বার 4, বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে দেখো এখানে আছে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যা সাইডে যেটা দেওয়া রয়েছে সেইটা ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে করতে হবে। এবার আমি কোয়েশ্চেনগুলো লিখিনি, তোমরা অবশ্যই বই নিয়ে বসেছো, আমি একদম শুরুতে বলতে ভুলে গেছিলাম। তোমরা হয়তো এতদিনে হ্যাবিট হয়ে গেছে যে ক্লাসগুলো দেখার সময় বা ইউটিউবে ভিডিও দেখার সময় ডেফিনেটলি বই নিয়ে বসছো, তো যদিও বা ভুলে যাও আরেকবার বইটা নিয়ে বসো। দেখো পেজ নাম্বার 49-এ যে এক্সারসাইজ 4-এ যেটা রয়েছে সে কোয়েশ্চেনগুলো একটু দেখো। কোয়েশ্চেন আছে হচ্ছে 1 নম্বরে, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড অ্যান্সার ইট। আমি আগে যে অ্যান্সারটা করালাম না এক্সারসাইজ 3-তে, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল, ওই জাতীয়ই সেন্টেন্স এটা। এবং এখানে করা আছে হচ্ছে যে চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এখানে করা আছে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা ওই জিনিসটাই করব, ঠিক যেমন এখানে আছে হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল। দেখো আমি এটা এর আগেও আমি যখন ক্লজ বুঝিয়েছি এই সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছিলাম, এটা আরেকটু অন্যভাবে আসে যে রিমুভ টু। তো এবার রিমুভ টু থাকতে গেলেও আমরা ওই কমপ্লেক্স সেন্টেন্সই করি এবং শো দ্যাট দিয়ে সেন্টেন্সটাকে কনভার্ট করি। তো দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ইজি টু আনসার, এখানে একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব কম্বিনেশন, দ্যাটস ওয়াই ইট ইজ সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা দেখো নাম্বার 2-তে আছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে এবং এটাকে কমপ্লেক্স করতে হবে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনভার্ট ইট আইদার ইন নাউন ক্লজ or in adjective clause or in adverbial clause, whatever you may, মানে ইউ হ্যাভ দ্য চয়েস, যেটা দিয়ে পারো করতেই পারো। আমি কি করেছি দেখি, আ ফ্রেন্ড হু ইজ আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, আমি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করেছি। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ আমি যখন করিয়েছি তোমাদের আমি বলেছি যে অ্যাডজেক্টিভ ক্লজে যে কনজাংশনটা থাকে সেই কনজাংশনের আগে যে ওয়ার্ডটা বসে দ্যাট ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্ট কিন্তু অ্যাডভার্বিয়াল এবং নাউন ক্লজে আমরা পাই না। তো এখানে হু বলতে কে, ফ্রেন্ড, তাহলে একজন বন্ধু যে দরকারের সময় থাকে সেই তো আসল বন্ধু। তাহলে মেন সেন্টেন্স কোনটা, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি বলি তাহলে হচ্ছে গিয়ে আ ফ্রেন্ড, এই যে ইজ আ ফ্রেন্ড ইনডিড, ইট ইজ মানে এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই পার্টটা মানে হু ইজ আ ফ্রেন্ড ইনডিড, সরি এটা একটু আগে ঘেঁষে হবে, হ্যাঁ না 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 ইন নিড, হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, হু ইজ আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আমরা এটাকে কমপ্লেক্সে কনভার্ট করলাম। আচ্ছা এবার আসি নাম্বার 3, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, আমি বারবারই বলছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ইউজ করব ইন অর্ডার টু মেক ইট আ কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমিও তাই করেছি, but is an example of coordinating conjunction and our planet is beautiful, this is independent clause, and pollution is one of the most severe threats, this is also independent clause. So two or more independent clauses are connected by the coordinating conjunction, then the sentence is called compound sentence. আমি করিয়েছি আগেই, আবার রিপিট করছি, তোমরা এগুলো একটু বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবে গ্রামার বই থেকে, না হলে এগুলো মাথায় থাকবে না। আচ্ছা তারপর দেখো আছে ডু অর ডাই চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স।
ইফ ইউ ডু নট ডু উই উইল ডাই। ইফ ক্লজ ইউজ করেছি এখানে, তুমি যদি এই কাজটা না করো তাহলে তুমি মরবে। ডু অর ডাই ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি, মানে ইফ ক্লজ ইউজ করেছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। দেন নাম্বার 5-এ আছে হচ্ছে গিয়ে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং। অ্যান্ড হচ্ছে গিয়ে এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটাকে সিম্পল করতে হবে। সিম্পল সেন্টেন্সের মূল লক্ষ্য কি? একটাই সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। কি করেছি? বিং কনফিউজড, হি স্টপড ওয়ার্কিং। এই একটাই সাবজেক্ট আর এই একটাই ভার্ব, আর বিং কনফিউজডটা এখানে নন ফাইনাইট ভার্ব, এটা ওর অবস্থা বোঝাচ্ছে। ওকে, নন ফাইনাইট। তো বিং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং। সো টুডে we have completed all the activities of lesson number 6. এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রত্যেকটা লেসনের প্রতিটা ওয়ার্ড এবং সেন্টেন্সের কিন্তু মানে একদম খুঁটিয়ে পড়তে হবে। কেন বলো তো? কারণ তোমরা খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ সিনসিয়ার অ্যান্ড কেয়ারফুল ফ্রম দ্য ভেরি বিগিনিং। মানে খুব শুরু থেকেই এই শুরুটা করতে হবে। যদি দেরি করে করব, ক্লাস 10-এর পড়াটা 10-এই শুরু করব না, ইউ হ্যাভ টু যতটা সম্ভব তাড়াতাড়ি 9-এর সিলেবাসটা শেষ করে 10-এ এগোতে হবে, কারণ মাধ্যমিক পরীক্ষা দেবে। আচ্ছা, আর একটা ব্যাপার যে তোমরা বাড়িতেই আছো, স্কুলের সাথে অ্যাটাচমেন্ট নেই, তার জন্য হয়তো কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছ বলে মনে হচ্ছে নিজেদের, কিন্তু না, সেটা কখনো ভাববে না। তোমরা আমাদের এই ক্লাসগুলো ফলো করো, আর যখন যে সাবজেক্টের যেটা প্রবলেম হবে সেই স্যারদেরকে ফোন করবে, বা আমাকে ফোন করতে পারো ইংরেজির জন্য, বা অন্যান্য বা তোমার স্কুলের যে স্কুলে পড়ো সেই স্যারদেরকে ফোন করে কনফিউশন কোনো সময় রাখবে না, ক্লিয়ার করে নেবে। আর আমার যেটা, আমি অ্যাকর্ডিং টু মানে আমি ইংরেজির টিচার হিসেবে যেটা বলবো, প্রত্যেকটা লেসনের প্রতিটা সেন্টেন্স এবং ওয়ার্ডের মানে যেন তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার থাকে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তোমরা শুধুমাত্র ওই এক্সারসাইজে যে কোয়েশ্চেন আনসারগুলো থাকে সেইগুলোর ওপরে বেস করে করবে না। আমি যেমন আজকে এই দিকটা লিখে দিয়েছিলাম যে এক্সট্রা কোয়েশ্চেন, ওরকমভাবে বাড়িতে তোমরা কোয়েশ্চেনগুলো ফলো আপ করো, প্র্যাকটিস করো। না পারলে মানে নিজে নিজেই কোয়েশ্চেন করো, আনসার করো। না পারলে আমরা আছি, সবসময়ের জন্য আছি পাশে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো শুরু থেকেই শুরু করো, যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা। সো আপ টু দিস টুডে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও।